পিজিসিবি প্রকল্পে চীনা ঠিকাদার নিয়োগে অনিয়ম, থমকে গেছে 14,500 কোটি টাকার কাজ। প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ায় একনেক সভায় বিরক্ত প্রধানমন্ত্রী, যথাসময়ে প্রকল্প শেষ করার নির্দেশ। কার্যক্রম পরিচালনার চূড়ান্ত লাইসেন্স পেল সিটিজেন ব্যাংক, দেশে ব্যাংকের সংখ্যা দাঁড়ালো 61টি। চিনিকল বন্ধের প্রতিবাদে বিভিন্ন জেলায় শ্রমিকদের আজও বিক্ষোভ, বকেয়া বেতন পরিশোধের দাবি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানব বিস্তারিত সংবাদ। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিজিসিবির 14,326 কোটি টাকার G2G প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ। চুক্তির 4 বছরেও শুরু হয়নি কাজ। এরই মধ্যে এক দফায় বেড়েছে প্রকল্পের খরচ। চীন বাংলাদেশ দুই দেশের সরকারি চুক্তির আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হলেও নিয়োগ দেওয়া হয়েছে বেসরকারি ঠিকাদার। ফলে প্রকল্প ঋণের বড় অংশের সুদহার দ্বিগুণ হচ্ছে। দেশের 46 জেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে 2016 সালে প্রায় 14,500 কোটি টাকার একটি প্রকল্প নেয় পিজিসিবি। G2G ভিত্তিতে নেয়া প্রকল্পে চীনের সরকারি প্রতিষ্ঠানের বদলে চুক্তি করা হয়েছে দুটি বেসরকারি প্রতিষ্ঠান সিসিসি ইঞ্জিনিয়ারিং ও ইটার্ন ফেপেকের সাথে। কোনো দরপত্র ছাড়াই কাজ দেয়া হয় প্রতিষ্ঠানটিকে। সে সময় এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আপত্তি জানিয়ে চীনের সরকারি কোম্পানিগুলোর অংশগ্রহণে সীমাবদ্ধ দরপত্র আহ্বান করার প্রস্তাব দিলেও আমলে নেয়নি পিজিসিবি। ফলাফল, গত 4 বছরে একটু এগোয়নি প্রকল্পের নির্মাণ কাজ, এমনকি চূড়ান্তই হয়নি নকশা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সূত্র বলছে, বেসরকারি কোম্পানিকে G2G প্রকল্পের কাজ দেয়ায় পাল্টে গেছে ঋণের সুদহার। সাধারণত G2G প্রকল্পে ঋণের সুদহার কম হলেও এক্ষেত্রে বড় অংশই নিতে হচ্ছে দ্বিগুণ সুদের বাণিজ্যিক ঋণ। এদিকে প্রকল্পের কাজ শুরু না হলেও গত বছর 623 কোটি টাকা বেড়েছে প্রকল্পের ব্যয়। আর 2021 সালে শেষ হওয়ার কথা থাকা প্রকল্পের নতুন মেয়াদ 2024 পর্যন্ত। এসব অভিযোগের বিষয়ে জানতে সিসিসি ইঞ্জিনিয়ারিং এর কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি কাউকে। পরে পিজিসিবির প্রকল্প কার্যালয়ে কথা হয় সিসিসি ইঞ্জিনিয়ারিং এর ভাইস প্রেসিডেন্ট সু গং শেং এর সাথে। এ সময় তিনি সকল প্রশ্নের জবাব পিজিসিবির কাছ থেকে চাইতে বলেন। এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া। তবে প্রকল্পের পরিচালক দুষলেন পিজিসিবির পরিচালনা পর্ষদকে। আমাদের মুখ্য সচিব চেয়ারম্যান, কার্যক্রম সরকার ওদের চেয়ারম্যান। ফলে দে টেক দ্য ডিসিশন কারেক্টলি, আই বিলিভ, অ্যাজ স্পিডিং আই ক্যান সে। তারা কোনো ভুল করেনি, যেটা পারে সেটি। পিজিসিবির এই প্রকল্পে প্রভাব খাটিয়ে অনৈতিকভাবে কাজ দেয়া হয়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা। তাই ঠিকাদার বদলের পাশাপাশি অনিয়মে জড়িত ব্যক্তিদের শাস্তি চাইছেন তারা। আগে আমাদের কনসার্ন ছিল যে টাকায় কাজ করা যায় তার চেয়ে কম টাকায় করা যায়, তাহলে আমাদের এত বেশি টাকায় কাজ করাতে হবে। এখন দেখা যাচ্ছে যে কাজই হচ্ছে না, অথচ টাকা তছরূপ হয়ে চলে যাচ্ছে এবং তার জন্য কেউ জবাবদিহিতার আওতায় আসছে না। পিজিসিবির প্রকল্পের আওতায় 48টি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের পাশাপাশি রয়েছে 51টি উপকেন্দ্রের উন্নয়নের কাজ। এছাড়া 100 কিলোমিটার নতুন সঞ্চালন লাইন নির্মাণ সহ সঞ্চালন ব্যবস্থার আধুনিকায়নের কাজ রয়েছে প্রকল্পের আওতায়। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের প্রতিটি দুর্গম এলাকা ও চরাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছাতে নিরলসভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার লালমনিরহাটে চরাঞ্চলে সোলার বিদ্যুৎ উদ্বোধনের অনলাইন অনুষ্ঠানে এই নির্দেশনা দেন তিনি। এ সময় চরাঞ্চলে বিদ্যুৎ পৌঁছানোর পর কোনো সমস্যা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখারও আহ্বান জানান প্রতিমন্ত্রী। মঙ্গলবার লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার 12টি চরে সোলার সিস্টেমে বিদ্যুৎ দেওয়া হয়। নেসকোর নিজস্ব অর্থায়নে চরাঞ্চলের 4,521টি পরিবারকে বিনামূল্যে সোলার বিদ্যুৎ দেওয়া হয়েছে। আগামী 15 ডিসেম্বরের আগে পাটগ্রাম উপজেলাতেও শতভাগ বিদ্যুৎ সরবরাহ সম্পন্ন হবে বলে জানান নেসকো কর্মকর্তারা। আলোচনায় লালমনিরহাটে বিদ্যুৎহীন 3 উপজেলায় দ্রুত বিদ্যুতের ব্যবস্থা করার আহ্বান জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।
আমি সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, আপনার এলাকায় পিছিয়ে পড়ে নাই, আমাদের মাথায় আছে এবং আমরা অতি সত্বর নিরবিচ্ছিন্ন যদি বিদ্যুৎ থাকে, ভোল্টেজের সমস্যার সাথে যাতে সমাধান হয়, তাও আমাদের বেশ কিছুটা খানিক সময় লাগবে। বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ায় বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ধারা বন্ধ করে সব প্রকল্প যথাসময়ে শেষ করতে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। মঙ্গলবার আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় ৩,৯০৩ কোটি টাকার মোট 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। কৃষির কার্যকর ও মানসম্মত আধুনিক তথ্য সেবা নিশ্চিত করে কৃষিজীবীদের মধ্যে সচেতনতা তৈরিতে 2018 সালে একটি প্রকল্প নেওয়া হয়। কৃষি তথ্য সেবা আধুনিকায়নে ৬৮ কোটি টাকার প্রকল্পটি চলতি বছর জুনে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় সংশোধনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হয়। মঙ্গলবার একনেক সভায় প্রকল্পটির মেয়াদ 2022 সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সাথে প্রকল্পটির ব্যয় বাড়ানো হয়েছে 41 কোটি টাকা। সভায় প্রকল্পটির মেয়াদ ও ব্যয় বাড়ানোর কারণ পর্যালোচনা করতে বলেছেন প্রধানমন্ত্রী। প্রকল্প বাস্তবায়ন বিকল্পের কারণ কি সরাসরি জানতে চেয়েছেন প্রকল্প পরিচালককে। তো প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন না। আমার মনে হয় সচিব মহোদয়, নতুন কৃষি সচিব মহোদয়, তিনিও এটার আসলে যেহেতু প্রকল্প পরিচালক ছিলেন না, তেমন একটা উত্তর দেননি। তো প্রধানমন্ত্রী যেটা বলেছেন, প্রকল্প দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেন। সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি প্রকল্পও সংশোধনের জন্য উপস্থাপন করা হয়। 1 বছর মেয়াদের 104 কোটি টাকার প্রকল্পটি নির্ধারিত সময়ে শেষ হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সময় আপনারা বাড়িয়ে নিয়ে আসেন, আবার ব্যয় বাড়িয়ে নিয়ে আসেন, এটা আর হতে পারে না। তো এখন আবার 21 পর্যন্ত নিয়ে আসেন বাড়ানো, এটাই শেষ, এরপর আর বাড়াতে পারবেন না। যখন যা প্রকল্প হবে প্রকল্প যথাসময়ে শেষ করবেন। উনি যথেষ্ট জোরের সঙ্গে কথাটা বলেছেন আজকে, আমি মনে করি, এবং আমি মনে করি কিছুটা হলো বিরক্তিস্বরই বলেছেন। একনেক সভায় নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জের মুক্তাপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দ্বিতল সড়ক নির্মাণে 2242 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যা শেষ হবে 2025 সালে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য চূড়ান্ত লাইসেন্স পেল প্রস্তাবিত সিটিজেন ব্যাংক লিমিটেড। সোমবার রাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সিটিজেন ব্যাংককে দেশে ব্যাংকিং কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হয়। এ নিয়ে বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা দাঁড়ালো 61টিতে। এর মধ্যে সরকারি মালিকানাধীন ব্যাংকের সংখ্যা 9টি, বেসরকারি ব্যাংক 42টি আর বিদেশি ব্যাংক 9টি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে সিটিজেন ব্যাংকের আবেদনকারী আইনমন্ত্রী আনিসুল হকের পরিবারের সদস্য। 2019 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই ব্যাংক সহ 3টি ব্যাংককে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। অন্য দুটি হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ও পিপলস ব্যাংক। পরিশোধিত মূলধন 500 কোটি টাকা সহ প্রয়োজনীয় অন্যান্য শর্ত পূরণের পর সিটিজেন ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। পিজিসিবি প্রকল্পে অনিয়মের মাধ্যমে ঠিকাদার নিয়োগ ও এর সার্বিক দিক নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন জ্বালানি বিশ্লেষক এম শামসুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। প্রথমে আপনার কাছে জানতে চাইব যে সরকারি প্রকল্পে বেসরকারি ঠিকাদার নিয়োগ হয়েছে, এটা আসলে কোনো নিয়মের মধ্যে পড়ে কিনা আপনার কি মনে হয়? প্রথমত হচ্ছে যে বিসিএমসিএল এই সৃষ্টিটাই রহস্যজনক। 1 নাম্বার, সরকারি অর্থ ব্যয় করছে অথচ পরিকল্পনা কমিশনের বা সরকারের কোনো ইনভলভমেন্ট নেই, এটা যাচাই বাছাই নেই, প্রকল্পের ব্যয় যৌক্তিক কি অযৌক্তিক তার কোনো নিশ্চয়তা নেই। এইসব বিষয়গুলো তাদেরকে অবাধ অধিকার দেওয়া হয়েছে। হাজার হাজার কোটি টাকা খরচের ব্যয় বরাদ্দ করছে, যাকে খুশি তাকে কন্ট্রাক্টর নিয়োগ করছে। সেসব কন্ট্রাক্টরের আদৌ টেকনিক্যাল কোয়ালিফিকেশন আছে কিনা, ফিনান্সিয়াল কোয়ালিফিকেশন আছে কিনা, সেসব দেখার বা জবাবদিহিতা করার কোনো সুযোগ নেই। এবং এই অবস্থায় এই কোম্পানির যে 50% শেয়ার আছে হচ্ছে 50% চাইনিজ কোম্পানির, যে কোম্পানির নামে চাইনিজ কোম্পানির নামে শেয়ার দেওয়া হয়েছে সেই সব কোম্পানি আসলে বেসরকারি কোম্পানি এবং তার এই ধরনের বড় কাজের কোনো অভিজ্ঞতার কোনো প্রমাণ নেই।
এবং তাকে দেওয়া হয়েছে। তার ফাইন্যান্সিয়াল সলভেন্সি আছে কিনা তা নিয়েও সন্দেহ আছে। এইসব ব্যাপারগুলো আছে। সে যে প্রজেক্ট নিয়েছে সেই প্রজেক্টের টাকা পয়সা ট্যাক্স ভ্যাট দিয়ে যে অর্থ বরাদ্দ করে যে প্রজেক্ট পাস করাতে সেগুলো সে করেনি। ট্যাক্স ভ্যাট বাদ দিয়ে যে প্রজেক্ট পাস করিয়েছে 14,000 কোটি টাকার মতো শোনা যাচ্ছে, এবং সেই টাকার সঙ্গে আরো 30% ট্যাক্স ভ্যাট যোগ করলে আরো অনেক টাকা বেড়ে যাবে। সেই সব কাজ করানো হয়েছে। তারপরে স্ট্যান্ডিং প্রজেক্টেও এটা করা হয়েছে। এই যে ব্যাপার স্যাপার গুলো করানো হচ্ছে তাদেরকে দিয়ে, এই কোম্পানিকে দিয়ে CCC, যেটা সরকারি কোম্পানি নয়, তাকে দিয়ে ডিপিডিসিরও কাজ করানো হয়েছে। তার ওই কাজের কোনো যোগ্যতা নেই, সেখানে শোনা যাচ্ছে 2,000 কোটি টাকার। এরকম ভয়ঙ্কর সব অভিযোগ এসছে। এই কোম্পানি আইনে চলে, অর্থাৎ সরকারের কোন রকম এর আইনি কোনো কর্তৃত্ব এবং খবরদারি নেই। কোম্পানির চেয়ারম্যান মুখ্য সচিব, এর আগেও আবুল কালাম আজাদ সাহেব মুখ্য সচিব হিসেবে এটা চেয়ারম্যান ছিলেন, SDGর প্রধান হওয়ার পরেও চেয়ারম্যান ছিলেন, সেক্রেটারি থাকাকালীন অবস্থাও চেয়ারম্যান ছিলেন। সেখানে একটা অন্ধকার জগৎ গড়ে উঠেছে। যেসব ঠিকাদার দিয়ে কাজ করানো হচ্ছে এরা আবার সাবকন্ট্রাক্টরই দেয়, এরা আবার আউটসোর্সিং। বিষয়ে জানতে চাই যে প্রথমত হচ্ছে গিয়ে একটি এত বড় একটি প্রকল্প, অনভিজ্ঞ একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে, তার মধ্যে 4 বছরে প্রকল্পের কাজই শুরু হয়নি। এই প্রকল্পের আসলে ভবিষ্যৎ কি তাহলে? এই প্রকল্পের ভবিষ্যৎ, এই প্রকল্পের নাম দিয়ে এখন আপনার অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে। সেই অ্যাডভান্স পেমেন্টের জন্য সিকিউরিটি, ব্যাংক সিকিউরিটি লাগবে। সেই ব্যাংক সিকিউরিটির মধ্যেও শোনা যাচ্ছে যে সেখানেও গলদ রয়ে গেছে, যে ব্যাংক সিকিউরিটি দেওয়ার কথা পুরো প্রজেক্ট পিরিয়ডের জন্য এখন শোনা যাচ্ছে 1 বছরের জন্য আনা হয়েছে। এক্সিম ব্যাংক বলতেছে যে তারা তাদের বিনিয়োগের তো নিরাপত্তা দেখবে। ওদিকে চাইনিজ শাখা থেকে আসার কথা বাংলাদেশের এক্সিম শাখা থেকে নিয়ে আসা হয়েছে। এই অনেক ধরনের অনিয়ম এবং ব্যত্যয় ঘটেছে, এবং এই কোম্পানিকে G2G কোম্পানির মধ্যে আনা হয়েছে। যেমন ভাবে গ্যাসের ক্ষেত্রে গ্যাসপ্রম নেদারল্যান্ডের কথা বলা হচ্ছে, যে এবং কাগজপত্রের মধ্যে আমরা সন্দেহ করছি নানা ধরনের জালিয়াতিও রয়েছে, অসঙ্গতি তো রয়েছে, অনিয়ম রয়েছে, এবং খোঁজ করলে হয়তো জালিয়াতি পাওয়া যাবে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে কনসোর্টিয়ামের মধ্যে যাদেরকে রাখা হয়েছে, সেই কনসোর্টিয়ামের মধ্যে প্রতিটা কোম্পানির তাদের ফিনান্সিয়াল এবং তাদের টেকনিক্যাল আদৌ কোয়ালিফিকেশন আছে কিনা, এবং যে অর্থ প্রক্লন করে তাদেরকে কাজ দেওয়া হচ্ছে সেই অর্থের ব্যয়ের যৌক্তিকতা আছে কিনা। তারপরের প্রশ্ন হচ্ছে যে ওখানে 2টা ইউনিট 2 ফেজে প্রায় 2600 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। 4টা ইউনিটে 600 উপরে 4টা ইউনিটে করা হচ্ছে, যেখানে আজকে একটা ইউনিটের বিদ্যুৎ পুরোপুরি খরচ হয় না, তার ক্ষমতা আন্ডার ইউটিলাইজ থাকে। প্রকল্পে আসলে সুশাসন আরো বৃদ্ধি করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম জ্বালানি বিশ্লেষক ডক্টর শামসুল আলমের সাথে। জানাবো পরবর্তী সংবাদ। রপ্তানির সম্ভাবনাময় 4টি খাতে অবকাঠামোগত উন্নয়নের নতুন তহবিল গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামীকাল অবমুক্ত করা হবে তহবিলটি। সকালে রাজধানীর ERF মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একথা জানান প্রকল্প পরিচালক ওবায়দুল আজম। তিনি জানান, চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা সামগ্রী, প্লাস্টিক পণ্য এবং হালকা প্রকৌশল শিল্প খাতে কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে অবকাঠামোগত বিনিয়োগ সহায়তার তহবিলটি গঠন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের PIFIC কর্মসূচির অধীনে এই 4 খাতে অর্থায়নের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। এই 4 খাতে বিনিয়োগের জন্য $4 কোটি বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দের মাধ্যমে সারা দেশে 15 থেকে 20টি অবকাঠামো প্রকল্পের অর্থের যোগান দেওয়া যাবে বলে আশা করেন তিনি। 20টা প্রজেক্ট বানানো হবে। এখন এখানে যে টাকা দিয়ে দেওয়া হবে সেই টাকাটা তসরুপাত হবে কিনা, কাজ শেষ হবে তারপরে টাকা পেমেন্ট হবে, মানে প্রমোশনের প্রোগ্রেস অনুযায়ী এইভাবে নিয়মটা করা হচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে কোনো ধরনের তসরুপাত না হয়। চিনিকল বন্ধের সিদ্ধান্তে প্রতিবাদ, বকেয়া বেতন পরিশোধ সহ 5 দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে চিনিকল শ্রমিকরা। গাইবান্ধা, রংপুর, কুষ্টিয়া, নাটোর, চুয়াডাঙ্গা ও দিনাজপুরের 6টি চিনিকলে 8ম দিনের মতো বিক্ষোভ করেছে তারা। সকালে রংপুরের শ্যামপুর চিনিকলের সামনে মানববন্ধন এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় দ্রুত দাবি মানা না হলে আগামীতে রাজপথ ও রেলপথ অবরোধ সহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলেও কর্মবিরতি ও বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারীরা। গাইবান্ধার মহিমাগঞ্জে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে আখ চাষী ও চিনিকল শ্রমিকরা। এ সময় শ্রমিক নেতারা দাবি মেনে চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।
একই দাবিতে বিক্ষোভ হয়েছে কুষ্টিয়া, নাটোর ও দিনাজপুর চিনিকলে। এসব কর্মসূচিতে আন্দোলনকারী জানান, মিল বন্ধ হলে হাজার হাজার আখ চাষী, শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী বেকার হয়ে পড়বে। অবিলম্বে মিল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।